প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমাদের ঈদের এই বিশেষ আয়োজন সাজিয়েছি বাংলাদেশের এমন কয়েকজন বিশিষ্টজনকে নিয়ে যারা দেশের মানুষের কাছে নিজেদের কাজের জন্য শ্রদ্ধেয়জন। আমাদের আজকের পর্বের অতিথি এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন থেকে নিজের কাজ, সততা, মেধা, পরিশ্রম দিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছেন এবং এমন একটি প্রতিষ্ঠানে বাংলাদেশকে তিনি তৈরি করে দিয়েছেন যা যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে ওনার শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করবে এই প্রতিষ্ঠান। এবং এতদিন উনি ছিলেন বাংলাদেশের চিকিৎসকদের অভিভাবক। ঠিক এখন থেকে 5 মাস আগেও তিনি শুধুমাত্র চিকিৎসকদের অভিভাবকই ছিলেন বাংলাদেশের। এখন উনি শুধু চিকিৎসকদের নন, উনি পুরো স্বাস্থ্য বিভাগের অভিভাবক। আমরা বলছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব সামন্তলাল সেনের কথা। আজকের ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে ডক্টর সামন্তলাল সেন আছেন। একই সাথে প্রিয় দর্শক, আপনাদের জন্য চমক আছেন, তার পরিবারও আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব তার পরিবারের যারা আছেন, তার ছেলে, তার স্ত্রী, একই সাথে তো ডক্টর সামন্তলাল সেনকে আমরা পেয়েছি। ডক্টর সামন্তলাল সেন স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক এবং এখন খুবই শ্রদ্ধেয় এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। বাট আপনি তো আমাদের কাছে আগে থেকেই খুবই পছন্দের, শ্রদ্ধার, ভালোবাসার দাদা। আজকে আমরা কি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলবো না দাদা বলবো, কি দিয়ে শুরু করবো? আমি আগে যা ছিলাম এখনো তাই আছি। স্বাস্থ্যমন্ত্রী এটা আমার একটা নতুন একটা দায়িত্ব, ডেফিনেটলি এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। বাট আমার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরে আমার নিজের ভিতরে কোনো কিছু বদলায়নি। আমি আগে যেভাবে ছিলাম, সবার কাছে, কারো কাছে দাদা, কারো কাছে সেন স্যার, আমি ঠিক সেভাবেই আছি। এবং আমরা গত 5 মাস ধরে তাই দেখছি যে এতটুকু বদলানি, হ্যাঁ যেটা বদলেছেন সেটা আপনার কাজের পরিধি, আপনার কাজ এত বেড়ে গেছে যে আপনার ব্যস্ততা নিয়ে আমরা কথা বলবো। যে একই সাথে একজন সামন্তলাল সেন বাংলাদেশের বার্ন ইউনিটের প্রবক্তা, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি জায়গার মন্ত্রী হিসেবে এখনকার জীবনযাপনের পরিবর্তন আপনার কাছে যেমন শুনবো, একই সাথে শুনবো বৌদির কাছ থেকেও। আপনাকে অনেক ধন্যবাদ বৌদি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি সময় দিয়েছেন আমাদের নিউজ 24-কে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আজকে এই প্রোগ্রামে যোগদান করার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সামন্তলাল সেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, একমাত্র ছেলে অনাবিল সেন, ডক্টর অনাবিল সেন। আপনার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ছুটিতে বাংলাদেশে এসেছেন, বেড়াতে এসেছেন, কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি শুরু করছি বৌদি আপনাকে দিয়ে। এই জন্য শুরু করছি যে আমরা এতদিনে গত 5 মাসে বহুবার দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা, আপনি যখন মন্ত্রী হন আপনি কখনো ভেবেছেন কিনা আপনি মন্ত্রী হবেন? দাদা বারবারই বলেছেন কখনোই উনি ভাবেননি। আপনি কি কখনো ভেবেছিলেন যে ডক্টর সামন্তলাল সেন, যিনি আপনাদের 32 বছরের সংসার, আমি যেটুকু জানি, কখনই কি ভেবেছিলেন যে ডক্টর সামন্তলাল সেন এত ব্যস্ত ডাক্তার, যিনি সকাল থেকে ভোর থেকে রাত পর্যন্ত শুধুমাত্র বার্ন ইউনিটকে বাংলাদেশে তৈরি করার জন্য খেটেছেন, সেই মানুষটি একদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন? না, এইটা আমি কোনোদিন কল্পনাও করি নেই, কেন কোনোদিন পলিটিক্সে যাই নেই, তাই আমার এটা ধারণাই ছিল না। আচ্ছা, কিন্তু যখন শুনলেন সেই সময়ের কথা যদি একটু আমরা জানতেই চাই বৌদি। সেই সময় শুনে হ্যাঁ, তার জন্য এক্সাইটেড হয়েছি, কেন এটা একটা বড় দায়িত্ব পেয়েছে আর স্বীকৃতি পেয়েছে গভর্নমেন্টের থেকে। এই জিনিসটা তো একটা নেহায়তই বড় সম্মান, এটা তো কোনো দিন কল্পনা করি নেই, তবে যখন আসছে তখন তো খুব খুশি হয়েছি। এখনকার ব্যস্ততা আপনার কতটুকু সময় দেয় এটা নিয়ে আপনার কাছে আমি আসবো। আমি ডক্টর অনাবিল বড়ুয়া, ডক্টর সামন্তলাল সেনের একমাত্র ছেলে, কিন্তু আরেকজন মেয়েও আছেন যিনি দেশে নাই, না হলে আমাদের জন্য আর ভালো হতো। ডক্টর অনাবিল সেন, আপনি বাবাকে এখন কিভাবে দেখছেন গত 5 মাস ধরে? কি পরিবর্তন দেখছেন বাবার? 5 মাস আগের বাবা আর 5 মাস পরের বাবা? না, যেটা আমার বাবা ঠিকমতো বলেছে, আমি আসলে কোনো পরিবর্তনই দেখিনি। সে একটা ডিফারেন্ট অফিসে যায়, তার এখন দায়িত্ব, এখন অনেক কিছু
ইয়ে করে, কিন্তু তার আমি প্রফেশনাল লাইফে তার ইন্টারাকশন যেরকম আর পার্সোনাল লাইফে যেরকম ইন্টারাকশন, এটা আপনারাও দেখেছেন, আপনারা সবাই দেখবে, তার মধ্যে অন্য কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, অনেক কাজের রেসপন্সিবিলিটির জন্য তার কিছু রোল ডিফারেন্ট আছে, কিন্তু তাছাড়া আমি এই 5 মাসে তার মধ্যে পরিবর্তন কোনো একটা দেখিনি। সে আগেও যেরকম ছিল আমার বাবা, সে ওরকমই আছে। আপনার বাবা যেমন ছিল, আমাদের কাছেও মনে হয় আগে যেমন দাদা ছিলেন এখনও দাদা, কিন্তু এখন আমরা দাদাকে খুব স্বাভাবিকভাবে কম পাবো, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব যখন একজন সামন্তুল আহসান পান, কারণ উনি তো এই বাংলাদেশকে এমন একটি প্রতিষ্ঠান দিয়েছেন যেখানে নিজের পুরোটা শ্রম সময় সব কিছু দিয়ে তৈরি করেছেন। সেই মানুষটা যখন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন উনি ঠিক সেইভাবেই আমরা দেখছি আপনি পরিশ্রম করে যাচ্ছেন। এটা নিয়ে দাদা জানতে চাচ্ছি আপনার কাছে যে বার্ন ইউনিটকে আপনি প্রচুর সময় দিয়েছেন, আমরা রাত বিরাতে আপনাকে দেখেছি বার্ন ইউনিটে আপনি দৌড়ে যাচ্ছেন, মানুষের ফোনে যাচ্ছেন, মানুষ আপনাকে ফোনে পাচ্ছে। এখন পাশাপাশি এত বড় দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কীভাবে কি সামলাচ্ছেন দাদা? গত 5 মাস থেকে কি পরিবর্তন নিজের মধ্যে দেখছেন? আমি প্রথমেই স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কারণ যার জন্য আজকে এই স্বাধীন বাংলাদেশ, এবং আজকে স্বাধীন বাংলাদেশের জন্যই আজকে আমি মন্ত্রী, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাকে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। তো সঙ্গত কারণেই এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। আগে আমি শুধু একটা বিষয় নিয়ে কাজ করতাম, বার্ন প্লাস্টিক সার্জারি রুগী, এই নিয়ে আমার মাথায় ছিল। এখন কিন্তু সারা দেশের শুধু বার্ন না, সব মেডিসিন, সার্জারি, বিভিন্ন রোগ নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হয়। আর আমি যেহেতু এই মন্ত্রণালয়ে না, এই মানে স্বাস্থ্য বিভাগে অনেক দিন ধরে কাজ করছি, এবং আমি অনেক গ্রাসরুট লেভেল থেকে, সেই গ্রাম থেকে আমি আসছি, আমি অনেক কিছুই জানি, এবং এটা একটা অত্যন্ত বড় দায়িত্ব, এবং এই দায়িত্বটা আমি চেষ্টা করব যেন আমি ঠিকভাবে পালন করতে পারি। মানে সাধারণ মানুষের যে একটা আশা যে আমাকে নিয়ে, চিকিৎসকদেরও একটা আশা, সবারই কিন্তু একটা আশা যে আমি কিছু একটা করতে পারবো, এবং সেই আশাটাকে কিন্তু আমাকে আরও বেশি মানে চিন্তায় ফেলে দিয়েছে যে আমি কীভাবে পূরণ করব। তবে ডেফিনেটলি আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমার সিনসিয়ারিটির মধ্যে কোনো থাকবে না। আমি আগেও যেরকম ডিভোশন দিয়েছি, এবং চেষ্টা করব যে পুরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা সুন্দর অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। দাদা, আজকে আমাদের যেহেতু ঈদের বিশেষ আয়োজন, আমরা আসলে একটু ভাবগম্ভীর বা একটু কঠিন কথা কম যাব, আপনাকে নিয়ে স্বাস্থ্যভাবে প্রশ্ন করি। আজকে যেহেতু পরিবার সহ পেয়েছি, আমরা একটু অন্যরকম একটু মজা করে একটু প্রশ্ন করবো দাদা, সেটা যে আপনি পারমিট করেন বা বদলে যদি পারমিট করেন। আমি সবসময়, কারণ অফিসিয়ালি যখন কথা বলি তখন তো অফিসিয়াল কথা বলি, এটার তো একটা ঘরোয়া পরিবেশ। একদম দাদা, আমরা সেটার জন্য কৃতজ্ঞ আপনার কাছে, আপনার পরিবারের কাছে যে আমাদেরকে সেভাবে সময় দিয়েছেন। দাদা, আপনি তো দেখতে পুরো নায়ক, মানে নায়ক না হয় ডাক্তার হলেন কেন? নায়ক হতে পারলেন না? নয় কখন নিশ্চয়ই অফার পেয়েছেন। আমি নায়ক না হলে ডাক্তার কেন হলাম? আমি এক সময় আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন আমি নাটক করেছি, আমরা অভিনয় করেছি। আচ্ছা আচ্ছা। আমি তারপরেও আমি সিনেমার জগতে আমি 2-1টা ছবিতে ছোটখাটো অভিনয় করেছি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের নতুন জানা একদম। আয়না বলে একটা ছবি আছে অ্যাসিড বার্নের উপরে, আমাদের প্রয়াত কবরী ম্যাডাম উনি মারা গেছেন, উনার একটা ছবি, উনি অ্যাসিড বার্নের উপরে, ওইখানে আমি একটা ছোট্ট একটা অভিনয়। তো সুতরাং আমি যে নায়ক হওয়ার ইচ্ছা একেবারে ছিল না, কিছুটা হলেও ছিল। যাই হোক, আমি মনে করি যে আমি চিকিৎসক হয়ে আমি অনেকটা ভাগ্যবান যে আমি অনেক মানুষের উপকার করতে পারছি। বৌদি, দাদা বলছিলেন যে নায়ক হওয়ার ইচ্ছে যে একদম ছিল না, তা না, ছিল, কিন্তু চিকিৎসক হয়েছেন। আপনার সাথে যখন পরিচয়, সেটা কিভাবে? এই নায়কোচিত চেহারা দেখে নিশ্চয়ই এটা প্রেমে পড়েছিলেন। কিছুটা তো অবশ্যই হয়েছে, তবে এটা আস্তে আস্তে হয়েছে। চেহারা দেখে তো কেউ প্রেমে পড়ে না, মানুষের কথাবার্তা সব কিছু মিলিয়ে। পরিচয় সূত্রটা কিভাবে ছিল বৌদি আপনাদের? ওই পারিবারিকভাবেই পরিচয়। আপনি তো আপনি তো ছিলেন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন আপনি দীর্ঘদিন। তখন আমি ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম না যখন ফার্স্ট পরিচয় হয়, তখন আমি স্টুডেন্ট ছিলাম, আইডিয়াতে পড়ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, তখন দাদা কি তখন ডাক্তার হয়ে গিয়েছেন? যখন আমি তখন ডাক্তার, ইয়াং ডাক্তার, তখন মানে মেডিকেল অফিসার হিসেবে কাজ করতাম। ওই আগে পারিবারিক সূত্র ধরেই পরিচয়। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, কিন্তু সেই সময়ে বৌদি দাদার ব্যস্ততা নিশ্চয়ই সেখান থেকেই তো শুরু হয়েছে। তখনকার ডক্টর সামন্তলাল সেনের সাথে এখনকার ডক্টর সামন্তলাল সেন কোনো তফাৎ? না, তফাৎ বলে না, সে কিন্তু খুব ভালো করে ব্যালেন্স করে সব রোল। সে আমার সাথে যখন পরিচয় হয়েছে তখন সে 3 জায়গায় কাজ করত। সকালবেলা সরকারি হাসপাতালে কাজ করত, তারপরে দুপুরবেলা আরেক হাসপাতালে কাজ করত, প্রাইভেট ক্লিনিকে কাজ করত, রাত্রে নাইট ডিউটি আরেক জায়গায় করত। তার মধ্যে সব কিছু ব্যালেন্স করে চলতেন। মানে এক ব্যালেন্স যে করা সেটা দাদার ভিতরে ছিল সেই মানে শুরু থেকেই এটা। এবং একজন মানুষকে যখন মানে সফলতার এমন জায়গায় আসে নিশ্চয়ই জীবনযাপনও একটা সেই পরিচর্যা থাকে বা সেই শৃঙ্খলাবোধ থাকে নিশ্চয়ই বৌদি, সেটা তো নিশ্চয়ই দাদার ছিল। আমি কিন্তু সবসময় বলতাম যে আমি কোনোদিন ডাক্তার বিয়ে করব না, কেন ডাক্তারদের ওয়াইফদের কোনো ফ্যামিলি লাইফ থাকে না। কিন্তু খুবই ধারণাটা চেঞ্জ হয়েছে, কেন সে আমাকে যথেষ্ট টাইম দিয়েছে সবসময়। আচ্ছা, আর খালি আমাকে না, ছেলে মেয়েদের সবসময় টাইম দিয়েছে। সে যখন প্রাইভেট প্র্যাকটিস করত তখনও কিন্তু তার চাহিদা খুব কম ছিল, সাধারণ চাহিদা। তার পেট্রোলের টাকা হলে, বাচ্চাদের আইসক্রিম খাওয়ানোর টাকা হলে পরেই তার আর দরকার ছিল না প্র্যাকটিস করা। সে বাড়িতে এসে বলতো তাড়াতাড়ি রেডি হয়ে যাও, চলো বের হয়ে যাই আমরা। তারপর যখন ছেলে মেয়ে হলো তখনকার ব্যস্ততা, ছেলে মেয়েদেরকে কি সময় দিতে সেভাবে? হ্যাঁ, সব সময় দিয়েছে। আর বরঞ্চ আমি বাচ্চাদের স্কুল ডিউটি কখনো করতে পারি নাই, কিন্তু সে সব সময় আনা নেওয়া করেছে। বাহ। আমি যখন বাচ্চাদের প্যারেন্টস মিটিং তখন খালি যেতাম, কেন পড়াশোনাটা আমি দেখতাম। ডক্টর অনাবিল সেন, ছোটবেলা থেকে বাবাকে কেমন দেখে আসছেন? বাবা খুব বন্ধুবৎসল। আমরা ব্যক্তি ডক্টর সামন্তলাল সেনকে দীর্ঘদিন থেকে আমরা যারা চিনি আমরা জানি উনি খুবই বন্ধুবৎসল, উনি প্রচুর আন্তরিক, উনি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেন, মিষ্টভাষী, খুবই ধৈর্য রাখেন, এমন দেখে আসছে দীর্ঘদিন। আমরা কখনো আপনার বাবাকে রাখতে দেখিনি। সাংবাদিকদের প্রশ্নের নানাভাবে উনি মুখোমুখি হয়েছেন, সব প্রশ্ন উনি খুবই শান্তভাবে উত্তর দিতেন। আমরা নিজে অবাক হতাম যে কী করে এভাবে ধৈর্য রাখে, কারণ বার্ন ইউনিট, বাংলাদেশে বার্ন ইউনিটকে এই পর্যায়ে নিয়ে যাওয়া এবং বার্নের পেশেন্টকে সামলানো, এক এক সময় যে প্রাকৃতিক দুর্যোগ হয় আমাদের দেশে, বার্নের পেশেন্ট আসে, সবাই ঝাঁপিয়ে পড়তাম ডক্টর সামন্তলাল সেনের উপরে। তো সেই বাবাকে ছোটবেলা থেকে কেমন দেখে আসছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে ইয়ে করে তো বাবার অনেকই গুণ আছে, অনেকে এগুলো আমি একদম ছোট বয়স থেকে দেখে আছি। আপনারা প্রোগ্রাম শুরু করছেন তার মেধা, তার শ্রম, তার ডেডিকেশন, তার সততা নিয়ে, এই কোয়ালিটিগুলোই দেখে আছি। অনেক বড় একটা কোয়ালিটি যেটা আমার মাও বলল, যে সে খুবই এফোর্টলেসভাবে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে খুব ব্যালেন্স করতে পারে। সে প্রফেশনাল লাইফে পুরো সিনসিয়ারিটি আর তার ডেডিকেশন নিয়ে সে তার কাজ করে, অ্যান্ড পার্সোনাল লাইফেও সে পুরো আমাদেরকে সময় দেন অ্যান্ড আমাদের ফুল অ্যাটেনশন দেন। আমার কখনো মনে হয়নি যে আমার বাবা আমাকে অ্যাটেনশন দিচ্ছে না বা আমাকে সময় দিচ্ছে না, ডিসপাইট তার এত বিজি একটা স্কেডিউল আর এরকম একটা রোল। সে ইয়ের থেকে যেখানে পুরো রোগীদের কল, ইমার্জেন্সি যে কোনো মোমেন্টে হতো। আমার এটা ছোটোবেলা থেকে কখনো মনে হয় না যে আমার বাবা, আরও অনেক গুণ আছে আমার বাবা পাচ্ছি না এরকম কখনো মনে হয় না, এখনো আমার কখনো মনে হয়নি। দাদা মানে মানে এত আমি আসলে ইমোশনাল যে মানে বাবা সম্পর্কে সব সন্তানদেরই এমন ভালো ধারণা, কিন্তু আপনি যেটা দিয়েছেন এত ব্যস্ত জীবনে সন্তানদেরকে সময় দেওয়া, বৌদিকে সময় দেওয়া, এটা নিশ্চয়ই আপনার অনেক বেশি ভালোবাসা পরিবারের প্রতি, আপনার নিজের ডেডিকেশন যেমন প্রফেশনের প্রতি, সেম আপনার পরিবারের প্রতিও ছিল। এইটা নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো। আমি প্রশ্নটা রেখে একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, বিশেষ সিএসআরএম গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে রয়েছেন দেশের চিকিৎসা ব্যবস্থার একজন পথিকৃৎ এবং একই সাথে এখন স্বাস্থ্য বিভাগের অভিভাবক ডক্টর সামন্তলাল সেন, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। সাথে আছেন তার পরিবার। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দাদা, একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে। বৌদি বলছিলেন
ডক্টর অনাবিল সেন আপনার ছেলেও বলছিলেন যে বাবা হিসাবে ব্যস্ত বাবারা যেমন সন্তানকে সময় দিতে পারে না, এটা এরকম একটা অভিযোগ বাচ্চাদের বড় হলে থাকে, আমার বাবা ব্যস্ত, সময় দিতে পারে না যেভাবে চেয়েছি। একইভাবে স্ত্রীদেরও থাকে। কারো কোনো অভিযোগ আপনার প্রতি নাই, কারণ আপনি এমনভাবে ব্যালেন্স করেছেন। এটা কি করে সম্ভব হলো দাদা আপনার? এটা সম্ভব হলো, শোনেন, আমি এটা আমার বাবা মার কাছ থেকে, আমার বাবাকে আমি দেখেছি, আমার মাকে আমি দেখছি, আমরা 5 ভাই 1 বোন। তখন তো আর এখনকার মতো মডার্ন যুগ ছিল না, তখন এরকম ডিজিটাল যুগ ছিল না, কিন্তু আমার বাবা মারা আমাদেরকে যেভাবে কেয়ার করতেন, আমরা বাবা যখন পূজা দেখতে যেতেন আমাদেরকে নিয়ে যেতেন এবং বিভিন্ন সময়, তো ওইটা দেখেই আমিও মনে করছি, সেইভাবেই আমি মনে করি যে আমার যত কাজই থাকুক আমার পরিবারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পরিবারকে ঠিক মতো রাখতে হবে। দাদা, ডাক্তার হওয়াটা কি আপনার ছোটবেলার যেমন? ডাক্তার হওয়ার একটা স্বপ্ন ছিল আমার। আমি ছোটবেলায় কলা গাছে ইনজেকশন দিতাম, কলা গাছে ইনজেকশন, মানে আপনার রক্তে মিশে ছিল, রক্তের মধ্যে আমার ডাক্তারি ছিল। আমি ছোটবেলায়, আমরা তো তখন কবিরাজকে দেখতাম যে একটা ব্যাগ নিয়ে যাইতেন, ওইরকম ডাক্তার। এবং তারপরে আমার বাবার ইচ্ছা ছিল একটা প্রবল, আমার বাবা চাইতেন যে আমি যেন ডাক্তার হই, সেটা একটা সবচেয়ে বড় কাজ, এবং সেই আশীর্বাদেই আজকে আমি এখানে। বৌদি, দাদা কি কখনো আপনার সাথে ঝগড়া করে? কখনো রাগে আপনার প্রতি কোনো কিছুতে বিরক্ত হয়, তখন আপনি কি করেন? রাগ তো হয়, ঝগড়াও হয়, কিন্তু সে চুপ থাকে। তখন আমি তো আর বেশি কিছু বলতে পারি না, এক পর্যায়ে আমি চুপ হয়ে যাই। আচ্ছা, দাদার আর কোনো ওই ঝগড়ার কোনো উত্তর থাকে না? পাথরের সাথে কি করব, মানে এইটা যখন দেখে আমি রাগি তখন কোনো কথা বলেন না। এই এত বছরের সংসার জীবনের তাহলে এটাই আপনাদের সুখী হওয়ার মূল মন্ত্র? এটা মূল মন্ত্র না, অনেকগুলো মন্ত্রের ভিতরে এটা একটা মন্ত্র। প্রত্যেকটা পরিবারে কনজুগাল লাইফে একটু ঝগড়া হয়, তবে আমি যখন দেখি যে অবস্থা খারাপ তখন চুপ করে বসে দেখি। মোদি, 5 মাস আগের সামন্তলাল সেন আর 5 মাস পরের ডাক্তার সামন্তলাল সেন একই সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, দুটার তফাৎ কি আপনার কাছে? আছে কি কোনো তফাৎ নাকি? না, তফাৎ তো আছে। আজকে 5 মাস আগের সামন্তলাল সেন তো সন্ধ্যার পরে টাইম এক্সক্লুসিভলি আমাকে দিত। এখন তো সেটা হচ্ছে না, লোকজন আসছে, মানুষের যা বলার আছে সবাই আসে, বাসায় টাইম দিতে পারে না, কিন্তু যেইটুক টাইম সে আমাকে দেয় সেইটুক কোয়ালিটি টাইম দেয়। এটা কি এই যে আগের সময় একটু বেশি দিত এখন কম দিচ্ছে, এটা কি আপনি এনজয় করেন না বিরক্ত হন কখনো? না, আমি তো বলি যে দূরে চলে যাচ্ছ, কিন্তু আসলে এনজয় বলবো না, কিন্তু যেইটুক টাইম সে পায় সেটুক টাইম আমাকে দেয়, তাই আমার কোনো কমপ্লেন নাই। যদি পরিবারের ভিতরে ডক্টর সামন্তলাল সেনকে নিয়ে এখন কীরকম আলোচনা কথাবার্তা হয় যখন তিনি স্বাস্থ্যমন্ত্রী হলেন? এখন তো পরিবারের মধ্যে সবাই তো খুব খুশি। আমার শ্বশুর বাড়ির সবাই, আমার বাবার বাড়ির যারা আছে সবাই খুব এক্সাইটেড, চেষ্টা করছে। আমার দেওররা যারা বাইরে আছে তারা তো খালি পেপার দেখে, বিভিন্ন ইউটিউবেরই দেখে, সব যেখানে যে নিউজ আসে পাঠিয়ে দেয় করার জন্য, সবাই খুব এক্সাইটেড। প্রিয় দর্শক, বিশেষ সিএসআরএম গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমার সাথে আজকে আছেন ডক্টর সামন্তলাল সেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। আমরা জানি যে 5 মাস আগেও যিনি কখনো ভাবেননি উনি মন্ত্রী হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এমন একটি জায়গায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিশ্বাস তার উপর রেখে, আস্থা রেখে এমন একটি মন্ত্রণালয় বড় দায়িত্ব দিয়েছেন, একেবারে টেকনোক্রেট কোটায় এসে ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন। তিনি কখনো রাজনীতি করবেন এমনটাও ভাবেননি, কারণ ওনার সারা জীবনেরই স্বপ্ন উনি সাধারণ মানুষের সেবা করে যাবেন, সেই জায়গা থেকে এখন মন্ত্রীর দায়িত্ব। দাদা, যেটা বলছিলাম যে টেকনোক্রেট কোটায় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো জায়গায় মন্ত্রী হিসেবে দিলেন, আপনার প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস রেখে, যেটা আপনি 5 মাস আগেও ভাবেননি। এই বিষয়টাকে এখন আপনার জায়গাটা কোন জায়গায়? এনজয়মেন্টের জায়গা নাকি অনেক দায়িত্বের জায়গা? সেটা কি চ্যালেঞ্জ কখনো মনে হয়? না, নিশ্চয়ই। দেখেন, আমি 5 মাস আগেও যেটা আমি স্বপ্নেও ভাবি নেই যে আমি হঠাৎ মন্ত্রী হয়ে গেলাম, তো
তো ডেফিনেটলি 5 মাসে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যে আমার উপরে একটা অনেক বড় দায়িত্ব, এই দায়িত্বটা অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে হবে এবং এটাকে আমি অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেন আমি ঠিকমতো পৌঁছে দিতে পারি। কারণ আমি বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গিয়েছি, ঢাকা বাইরে চট্টগ্রাম, সিলেট, তারপরে রাজশাহী, এবং আমি গ্রামে গঞ্জে গিয়ে যা দেখলাম যে আমাদের গ্রামের মানুষরা চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছে না। তার মানে তাদেরকে সেই চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং আমি প্রাইমারি হেলথ কেয়ারের উপরে বেশি জোর দিচ্ছি। আমি যদি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাটাকে ভালোভাবে পৌঁছে দিতে পারি, আমি মনে করি যে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং এটা একটা অত্যন্ত গুরু দায়িত্ব এবং গুরু দায়িত্বটাকে আমাকে পালন করতে হবে সিনসিয়ারলি, সেটা আমি জানি। কিন্তু আমরা এখনো দেখছি আপনি বার্নিয়ে উঠে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, সেখানে আপনি মানুষের সাথে কথা বলছেন, মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। দুইটা সামলানো আপনার জন্য কঠিন। আমি সপ্তাহে যদি 5 দিন অফিস করি আর শুক্র শনিবার বন্ধ থাকে, তো শনিবার আমি একটু চেষ্টা করি রেস্ট নিতে, আর শুক্রবার আর শনিবারে আমি যাই, বিকজ বার্ন ইউনিটটা হচ্ছে আমার সবচেয়ে বড় আবেগের জায়গা, আমার জীবনের সবচেয়ে একটা কী বলবো স্বপ্নের জায়গা। যার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই বলেছিলাম যে আমি কিন্তু বার্ন ইউনিট ছাড়বো না। তুমি আমাকে ধমক দিয়ে বলছেন, তোমাকে আমি কি বার্ন ইউনিট ছাড়তে বলছি? তুমি অবশ্যই যাবো ওইখানে। এবং আমি প্রতিদিন যাই, কারণ 2টা কারণে। ওখানে গেলে আমার যারা ডাক্তার আছে তারা খুব খুশি হয়। অনেক রুগী যারা এখন আমার সঙ্গে কথা বলতে পারে না, সবাই তো মন্ত্রণালয়ে যেতে পারে না, বার্ন ইউনিটটা একটা সহজ জায়গা যেখানে সাধারণ মানুষ আসতে চায় এবং গ্রামে গঞ্জে বহু দূর থেকে বহু লোক আসে। আগে যেরকম সপ্তাহে প্রতিদিনই পেত, এখন শুধু একদিন। তার জন্য একটু ভিড়টা বেশি হয়, চাপটা বেশি হয়। তবে আমি চেষ্টা করি সবার কথা শুনতে, সবার প্রবলেম সলভ করতে, ঠিক আগে যেরকম করতাম এক্স্যাক্টলি সেইভাবেই করি। বৌদি, আগে অবশ্যই আপনার ব্যস্ত জীবন ছিল, দাদার আরেক রকম ব্যস্ত জীবন ছিল, কিন্তু তখন একটা সাধারণ মানুষের জীবনযাপন করেছেন। এখন যখন এক ক্যাবিনেট মিনিস্টার, যখন ডক্টর সামন্তলাল সেন আপনার খুবই সবচেয়ে কাছের মানুষ আপনার জীবনের, এখানে রাষ্ট্রীয় অনেক আচার সাথে আপনার যুক্ত থাকতে হয়, অনেক কিছু প্রোটোকল মানতে হয়। আপনি এখন সরকারি বাড়িতে থাকেন, এটারও একটা আলাদা একটা বিশেষণ আছে। সব কিছু মিলে এই সময়টার মধ্যে কি নিজেকে কি আবদ্ধ মনে হয়, নাকি মনে হয় যে না আগে যেমন ছিলাম সেটা, কোনটা কেমন মনে হয়? না, এইটার মধ্যেও একটা আনন্দ আছে। এটা কত বড় সম্মান সেটা উপলব্ধি করছি। দাদা মন্ত্রী হওয়ার পর এত বড় একটি সম্মান পেলেন, দাদাকে নিশ্চয়ই আপনাকে স্পেশাল কোনো গিফট করেছেন। কি গিফট করেছেন? দাদার কথা জিজ্ঞেস করলে জীবনে সে কোনোদিন কিছু কিনে নেই। তার কাছে টাকা মানে একটা প্রয়োজনীয় জিনিসই না। তাকে আমি যখন দেখি তার এই মানি ব্যাগ খালি হয়, তখন আমি ভরে দেই টাকা। সে কোনো দিন বলে নেই আমার আজ টাকা লাগবে। এমন হয়েছে যে 2-3 দিন সে বিনা টাকা চলে গেছে হাসপাতালে। আমি যখন বিয়ের আগে আমি প্র্যাকটিস করতাম, অনেক অপারেশন করতাম, তো অপারেশনে যে টাকাটা পেতাম আমি বিয়ের আগে এনে পুরা টাকাটি আমার বাবাকে দিতাম। আমি 1 টাকাও রাখতাম না। বাবা তারপরে যা বলতাম, বাবা 10-20 টাকা দাও, আমার পকেটে রাখি। আর বিয়ের পরে সব আমার বউকে দিই। সুতরাং আমার টাকার প্রতি আমার কোনো দিনই কোনো আকর্ষণও ছিল না। আমার যাওয়া আসা, তখন রিক্সায় যাইতাম, রিক্সায় আসতাম, রিক্সা ভাড়াটা হইলেই আমার হয়ে যেত। দ্যাট ইজ এনাফ, আমার কোনো চাহিদা ছিল না। ডক্টর অনাবিল সেন, মন্ত্রী বাবা, আপনি এখন একজন বাংলাদেশের মন্ত্রীর সন্তান, এই বিষয়টার উপভোগের জায়গা কোন জায়গাটা একটু বলেন। আসলে বাংলাদেশে কিন্তু মন্ত্রীর সন্তানদের যে খুব সুনাম আছে তা না, এটা আবার ইয়ে করতে হবে। অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবাকে একটা দায়িত্ব দিয়েছে এত বড়, এটার জন্য আমরা তো অবশ্যই কৃতজ্ঞতা তাই জানাই। মন্ত্রীর ছেলে হিসাবে আমারও অনেক দায়িত্ব আছে, আমার লাইফটাও অনেকভাবে পাল্টিয়ে গিয়েছে অ্যান্ড পাল্টাবে। কিন্তু এটা আমি মনে করি আমার মার সাথে আমি একমত, এটা কোনো বড় ইয়ে না, এটা কোনো বড় ট্রানজিশন না, বড় চ্যালেঞ্জ না। আমার বাবার কিছু রেসপন্সিবিলিটি ইয়ে হয়েছে, আমাদের লাইফে কিছু চেঞ্জ আসে, কিন্তু বড় কিছু চেঞ্জ আসে নাই। এটা আমরা খুবই ইজিলি ইয়ে করতে পারবো। ওয়ার্ল্ডে অনেক বড় বড়
অনেক মানুষের সমস্যা আছে, এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। বৌদি, আপনি দাদাকে দাদা এত পরিশ্রম করেন, আপনি এখন বলেন না যে একটু কম পরিশ্রম করো, একটু এটা এরকম বলেন বাসায় একটু রেস্ট নাও, এরকম আপনি নিশ্চয়ই বলেন দাদা কথা শুনে না? সেটা তো বলি, হয় না? কিন্তু একটা জিনিস আমার বলতে হবে যে এত বছর ধরে দেখছি কোনোদিন রাত্রে 2টা 2:30টায় যখনই ফোন আসে বিরক্ত হয় না, কখনো চেষ্টা করে যে প্রবলেমটা সলভ করার। মানে সারা রাত ফোন খোলা থাকে সারা জীবনে। আমাদের বিয়ে হয়েছে 44 বছর, এই দেখে আসছি এরকমই চলছে তার। দাদা, আপনি বলছিলেন প্রথমেই যে আপনি এক সময় কয়েকটা সিনেমায়ও 2-1টা সিনেমা অভিনয় করেছেন, নাটকও করেছেন, মানে কালচার লাইনের সাথে আপনার একটা ইনভলভমেন্ট ছিল। আপনার এই নায়কোচিত চেহারার কারণে হোক, আপনার যোগ্যতার কারণে নিশ্চয়ই আপনার একটা ডেডিকেশন তখন হয়তো ছিল। গান চর্চা বা কবিতা চর্চা কখনো হয়েছিল? না, গান চর্চা কবিতা চর্চা করিনি। গান শুনতে আমি ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই। এবং আগেকার দিনের ছবি আমরা দেখতাম। আমি একটা কথা সবসময় মজা করে বলি যে পৃথিবীতে 3টা সেন আছে, অমর্ত্য সেন, সুচিত্রা সেন আর আমি এক সেন। তো ওই জন্য এই কালচার যাই হোক, আমি কালচার মাইন্ডেড লোক, এতে কোনো সন্দেহ নেই। আমি এখনও পছন্দ করি। আমি এখনও এই যে আমি যে মন্ত্রী হলাম যেদিন, আমরা 2জন বসে নাটক দেখছিলাম। তো নাটক দেখতে দেখতে হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনটা ঘুরিয়ে দিল। তো সুতরাং কালচারটা আমার কাছ থেকে কোনোদিনই হারিয়ে যায়নি, যাবেও না। কি গান শুনেন দাদা আপনি? আমি সবসময় আগেকার পুরোনো গান যা ছিল আগেকার দিনে, সেইগুলোই বেশি আমি শুনি, ওগুলোই আমার ভালো লাগে। বৌদিকে সাথে নিয়ে নিশ্চয় শুনেন? শুনি না, মাঝে মাঝে 2জন একসাথে শুনি, মাঝে মাঝে আমি একা শুনি। আগে তো হয়তো একটু ঘোরারও সময় পেতেন একটু ছুটির দিনটাতে, এখন তো সেটাও নাই। সত্যি কথা, এখন সেটা পাই না। এখন একটা বড় রেসপন্সিবিলিটি, সবচেয়ে বড় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় দায়িত্ব দিচ্ছেন। আমি সারাদিন, আমি যখন রাত্রে ঘুমাইতে যাই তখনও চিন্তা করি যে কালকে সকালে আমি কি করব। আমি খুব সকালে উঠে পড়ি একটু হাঁটাচেটা করে আমি আমার অফিসে বসি, আমি দেখি কাগজগুনা যে আমার আজকে কি কি করতে হবে কি না, মানে একটা সবসময়ই একটা ইয়ের মধ্যে আমি যে কি করে যে আমার এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে, কারণ এটা একটা বড় দায়িত্ব, আর এটা তো আমার একার পক্ষে সম্ভব না। এটা আমার সমস্ত আমার চিকিৎসক ভাই বোনেরা যারা আছে, আমার মন্ত্রণালয়, সবারই সমন্বিত চেষ্টায় এটাকে নিয়ে আসতে এবং এটা করা উচিত। আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষরা কিছুই চায় না, চায় একটা ভালো ব্যবস্থা, ভালো চিকিৎসা। সেটা আমার করা দায়িত্ব বলে আমি মনে করি। দাদা, আপনাকে দেখি সচিবালয়ে অফিসে আপনি 8টার আগে চলে যান, এবং আপনার অফিসের যারা আছেন, আপনার মিনিস্ট্রি, তারাই আমরা যারা সাংবাদিক আমাদেরকে বলে যে মানে এটা অদ্ভুত, এত বছরে কাজ করি কখনো দেখি না মন্ত্রী মহোদয়রা স্বাভাবিকভাবেই যখন তাদের কাজ থাকে, অফিসে আওয়ার থাকে বা কোনো মিটিং থাকে, সেই অনুযায়ী আসে 11টা 12টা এরকম। স্পেশালি যদি কিছু না থাকে 10টার আগে হয়তো আসেনি না। আপনি 8টার আগে চলে যান সচিবালয়ে, এটা দীর্ঘদিন অভ্যস্ততার কারণে? কটা সত্যি, আমি খুব সকালে যাই। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি খুব সকালে যাই তাহলে আমার কাজ করতে অনেক সুবিধা হয়, আমি অফিসের কাজগুলো করতে পারি। কারণ আমি 10টার 11টার পর থেকে কিন্তু অনেক ভিজিটর আসা শুরু করি, তখন কিন্তু কনসেন্ট্রেশন হয় না। এটা হলো একটা। আরেকটা হচ্ছে আমার অনেক গুরুত্বপূর্ণ মিটিং করতে হয়, যেটা আমি মনে করি যে মিটিংগুলো যদি আমি 10টায় শুরু করি আমি 12টায় শেষ করব। কারণ আমি যদি 2টা 3টায় মিটিং শুরু করি 4টা 5টা বাজবে। আমার তো একা না, এখানে এই মন্ত্রণালয়ের পিওন আছে, লিফটম্যান আছে, ওদের কথাও চিন্তা করতে হবে যে মিটিং শেষ করে ওরা আমাদের সব কিছু গুছিয়ে ওরা বাড়ি যাবে, সবার তো আর গাড়ি নেই। তো সুতরাং এইগুলো চিন্তা করি আমি একদম ডিসিশন নিয়েছি। আমার একটা নির্দেশনা, যত মিটিং হবে সকাল 10টায়, ইমার্জেন্সি কিছু হলে সেটা পরে, কিন্তু 10টার পরে কিছু না। এবং মিটিংগুলো খুব শর্ট মিটিং হবে এবং সিদ্ধান্ত মিটিং। আমি ধরেন এই যে প্রকল্প নিয়ে আমি মিটিং করব, আমি একসাথে যদি একদিনে 20-30টা নিয়ে আলাপ করি কিছুই লাভ হবে না। আমি 5টা 6টা নিয়ে আলাপ করব এবং ওইখানেই আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করব। মানে আপনার দিন শুরু হয় খুব ভোরবেলা? খুব ভোরবেলা, এটা করতে। হ্যাঁ, কিন্তু আগে যেমন খুব দ্রুত ঘুমাইতে পারতেন, এখন মন্ত্রী হওয়ার ফলে একই সাথে 2 দায়িত্ব পেয়ে এখন তো সেই ঘুমানোর সময়টা আপনার ঘুমাইতে পারি না, সত্যি কথা। কারণ অনেক সময় লাগে এবং আমি এনজয় করছি, এটা কোনো অসুবিধা না। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে বার্নি ইউনিটে বড় একটা ঘটনা, এক জায়গায় আগুন লাগলো, সেখান থেকে আপনি রাত 2টায় আপনাকে সেখানে দেখেছি, আমরা ভোরবেলা আপনাকে দেখেছি সেখানে, মানে সেদিন আপনি ঘুমানই নেই সারা রাতটা। আমি আগে যেরকম যেতাম, উপরওয়ালা মাফ করুক,
যে কোনো দুর্ঘটনা ঘটলে আমি কিন্তু আগের মতোই যাব। হ্যাঁ যাচ্ছেন আপনি, আমি যাব এই জন্যই যে আমি গেলে পুরা হাসপাতাল একদম হয়ে যায়, মানে সবাই ভরসার জায়গা। জনগণও যারা সাধারণ পাবলিক তারাও কিন্তু আমার চেহারা দেখলে অনেক সাহস পায়, আমার ডাক্তাররা, আমার স্টাফরা সবাই উৎসাহ পায়, আমাকে দেখলে সবাই ছুটে আসে যে স্যার আসছেন। আগে তো স্যার ছিলাম, এখন মন্ত্রী, যে সুতরাং সবাই এই একটা কারণে আমি যাই। আমি যে লাস্ট বেলি রোডের যে দুর্ঘটনা ঘটলো, আমি কিন্তু আড়াইটার সময় চলে গেছিলাম। হ্যাঁ সেটাই বলছিলাম, কোনো প্রটোকল ছাড়াই আমি হাসপাতালে ফোন করতে, একটা অ্যাম্বুলেন্স আসছে, আমি চলে গেছি। এটা মানে মন্ত্রীরা সাধারণত প্রটোকল নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি তো এখন প্রটোকলের জন্য ওয়েট করলে হবে না, যত আগে যাব অত মানুষের চিকিৎসার ব্যবস্থাটা সুন্দর হবে। তার মানে আপনি মন্ত্রী হওয়ার পর যে একটা প্রোটোকল ব্যবস্থা, আপনার যে একটা সিকিউরিটির ব্যবস্থা, আপনি সেটাও মানছেন না আপনার বার্ন ইউনিটের জন্য? না আমি মানছি না, বিকজ আমি তো ডাক্তার, ইমার্জেন্সি ইজ ফার্স্ট মাই প্রায়োরিটি। যে কোনো ইমার্জেন্সি হলে এখন প্রটোকলের জন্য কখন আমার গানম্যান আসবে, আমার পিএস আসবে, পুলিশ আসবে, এই বললে তো মানুষের জীবন বাঁচবে না, তাই না? জীবন তো একটাই, সুতরাং আমাকে যত দ্রুত যাব অত মানুষের উপকার হবে। এমন একজন মানুষের সঙ্গে 44 বছর কাটিয়ে দিলেন বৌদি, এটা গর্বের কথা। এটা গর্বের, অফকোর্স। ডক্টর অনাবিল সেন নিশ্চয়ই অনেক বেশি মানে নিজেকে ধন্য মনে করেন উপরওয়ালার কাছে যে এমন একজন বাবার সন্তান। অবশ্যই গর্ব তো মনে করি, আমার বাবা বলে আমি গর্ব মনে করি, সে এই দায়িত্ব করেছে। কিন্তু আমার তার সন্তান হওয়ার পাশে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি একজন বাংলাদেশি সাধারণ মানুষ। সেই জন্য বাংলাদেশি সাধারণ মানুষদের পক্ষ থেকেও আমি তার প্রতি অনেক আশা প্রত্যাশা আছে, আর আমার এটা দৃঢ় বিশ্বাস সে অনেক ভালো কিছু করবে স্বাস্থ্য খাতের জন্য। আমি কিন্তু একটা জিনিস খুব দৃঢ়ভাবে চিন্তা করি যে আমার কর্মকাণ্ড কিন্তু আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীর উপরে পড়বে। আমি যদি ভালো কাজ করি, তারা যখন বাইরে যাবে তাদেরকে বলবে যে তোমার বাবা ভালো কাজ করছে। আর আমি যদি খারাপ কাজ করি, তার মানুষ বলবে ওই যে ওই লোকটা এই করতে, তার ছেলে যাচ্ছে। এইটা কিন্তু একটা ইমোশন আমার কাছে কাজ করে। আমি এমন কাজ করব যেন আমার সন্তানরা যখন পরিচয় দেবে আমার, মানুষ যেন শ্রদ্ধা করে। দাদা একটা প্রশ্ন করতেই চাই, একজন মন্ত্রী তো আসলে অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ার, এই মন্ত্রীর পাওয়ারটাকে কেমন এনজয় করেন? মন্ত্রীর পাওয়ারটা আমি এনজয় করছি, পাওয়ারটার মিস ইউজ করার জন্য না, পাওয়ারটাকে সঠিকভাবে আমার, হ্যাঁ মন্ত্রীর অনেক ক্ষমতা, আমি বিশ্বাস করি আমার ক্ষমতাটা আমি ব্যবহার করব সাধারণ মানুষের চিকিৎসার কল্যাণের জন্য, আর কোনোভাবে না। আমরা ইতিমধ্যে জেনেছি, অনেক আগে থেকেই জানি যে আপনি খুবই ধর্মচর্চা করেন দাদা। এই বিষয়, এই বোধটা আপনার ভিতরে? আমি ধর্মকে মানি, কিন্তু আমি গোড়া না। আমি বিভিন্ন মসজিদে গিয়েছি, বিভিন্ন মিলাদ বলে যায় আমার, এখনো যখন ঢাকায় ইফতার পার্টির থেকে শুরু করে সব সময় আমার যে কোনো ইয়েতে আমি যাই, আমার কোনো গোড়ামি নাই। তবে আমি ধর্মকে বিশ্বাস করি, আমার নিজের ধর্মের প্রতি আমি সকালবেলা আমি মানে ধর্মকে আমার পূজা পার্বণ করে বেরোই। আরেকটা জিনিস আমার জীবনের সবচেয়ে বড় হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা এখন নাই, আমার বাবা মাকে আমি আমার ছবিতে আমি বাবা মাকে প্রণাম না করে আমি বেরোই না প্রতিদিন। এবং আমার পকেটে কিন্তু আমার বাবা মার ছবি আছে, এটা সবসময় থাকে। এবং এটা আমি মনে করি আমার অফিসে আছে, আমার হাসপাতালে আছে। আমি মনে করি যে আমার আজকে এখানে আমি আসছি আমার বাবা মার আশীর্বাদে। আমি সকালে যখন অফিসে যাই, আমি বাবা মার ছবিতে আগে সালাম করি, তারপরে কাজ শুরু করি। এই বার্ন ইউনিটের গল্পটাও দাদা একটা অন্যরকম। কখন আপনি যে এখনকার বার্ন ইউনিটটা হলো, এইটা করার পিছনে তো আপনার অনেক বড় ধরনের একটা ত্যাগ পরিশ্রম ছিল দাদা। আগে পুরনো বার্ন ইউনিট ছিল, এখন যে বার্ন ইউনিট করলেন, এইটা করার পিছনে তো আপনার অসীম অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, অনেকের কাছে যেতে হয়েছে, অনেকে আমাকে তিরস্কার করছে। কিন্তু এখন যারা আমাকে তখন সাহায্য করে নাই, কিংবা আমাকে মনে করছে আমি একটা পাগল, কিংবা আমার একটা ধান্দা আছে, টাকা পয়সা মেরে দিয়ে চলে যাব কলকাতা, এই ধরনের কথাও আমাকে শুনতে হয়েছে। বাট আমার এখন স্যাটিসফ্যাকশন আছে যে সেই মানুষগুলো এখন আমাকে এসে সালাম করে বলে যে একটা ভালো জিনিস করতেন। আর সবচেয়ে বড় স্বীকৃতি তো আমি পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরের স্বীকৃতি তো আর কিছু নাই। এইটা বাংলাদেশের মানুষের জন্য চমক তো বটেই। মানুষ বলে যে বর্তমান ক্যাবিনেটের অলংকার ডক্টর সামন্তলাল সেন, এটা আমরা জানি। এটাই আমার জন্য সবচেয়ে বড় বিপদ আর কি, যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আমি কতটুকু পূরণ করতে পারবো।
আমার সিনসিয়ারিটির হবে না, আমার দ্বারা কোনো ভুল কাজ হবে না, আমার দ্বারা কোনো দুর্নীতির ধারে কাছে আমি যাব না, আমি চেষ্টা করব। তবে এইটা মানে যে আমি যতটুকু পারি এটাকে যত সুন্দরভাবে আমি যেন আমার এই দায়িত্বটা আমি পালন করতে পারি, এবং মানুষের যে প্রত্যাশা তা 100% পারবো না, কিছুটা হইলেও যেন আমি পূরণ করতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব ডাক্তার সামন্তলাল সেন, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা বৌদি আপনার প্রতি, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা আসলে প্রচুর কৃতজ্ঞ আপনার প্রতি, আমরা অশেষ কৃতজ্ঞ ডক্টর অনাবিল সেন আপনার প্রতি, আপনি আমাদের সময় দিয়েছেন। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আপনারা আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। আর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মানুষের জন্য দু একটা মেসেজ আছে। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি বলবো যে আপনারা সাবধানে থাকেন, আপনারা মানে আমি যেটা বলতে চাচ্ছি, নিয়মিত চেক আপ করাবেন, ব্লাড প্রেশার চেক আপ করাবেন, ডায়াবেটিস চেক আপ করাবেন, হাঁটাচলা করবেন, আর আগুন থেকে সাবধানে থাকবেন, আগুনের ব্যবহার থেকে খুব সাবধানে থাকবেন যাতে মানুষ না পুড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের নিউজ 24-এর পক্ষ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ঈদের বিশেষ CSRM গণতন্ত্রের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে এতক্ষণ আমরা একটু হলেও দেখানোর চেষ্টা করেছি একজন চিকিৎসক ডাক্তার সামন্তলাল সেন, একই সাথে এখন যিনি স্বাস্থ্য বিভাগের দায়িত্বে, স্বাস্থ্য বিভাগের অভিভাবক, বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তাকে কিছু বোঝানোর পাশাপাশি আপনাদেরকে দেখাতে চেয়েছি তার পরিবারেরও কিছু বিষয় কথা বলার, জানার চেষ্টা করেছি আমরা। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে আজকের মতো শেষ করছি ঈদের বিশেষ CSRM গণতন্ত্র। আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।